অন্নদাতা লিখেছেন কৃষ্ণচন্দর। বাংলার ৪৩-এর মন্বন্তরের কাহিনী। আজও দূতাবাসের সামনে মৃত লাশ পাওয়া গেছে। আমার চাপরাশি বলল, এদের সবাই একই পরিবারের সদস্য। সবাই গ্রামাঞ্চল থেকে খাবারের সন্ধানে কলকাতায় এসেছিল। গতকাল একজন সঙ্গীত শিল্পীর লাশ দেখেছি। এক হাতে তিনি একটি সেতার আঁকড়ে ধরে আছেন, অন্য হাতে শিশুদের খেলার একটা কাঠের ঝুমঝুমি, একটা বাদ্যযন্ত্র এবং একটা খেলনা। আমি এর কোনো অর্থ খুঁজে পাইনি। হতভাগ্য ইঁদুরের দল কেমন নিঃশব্দে মরে, মুখে সামান্য আহ শব্দ করারও জোর নেই। এফ বি পটাকা, রাষ্ট্রদূত সাইলো রিকা। উর্দু সাহিত্যের বিখ্যাত কথাশিল্পী কৃষ্ণচন্দর বাংলা ১৩৫০ সালের, তার মানে ১৯৪৩ খ্রিস্টাব্দে মহাদুর্ভিক্ষ নিয়ে লেখেন তার উপন্যাসিকা অন্নদাতা। কলকাতার পথে পথে তখন অস্থি সর্বস্ব শিশু কাঁধে অভুক্ত মায়ের চিৎকার, মাগো ফ্যান দাও, একটু ফ্যান দাও। সেই মন্বন্তর কৃষ্ণচন্দরকে প্রবলভাবে আলোড়িত করেছিল। এই কাহিনীতে আছে মন্বন্তরে ঝাঁকে ঝাঁকে যেভাবে মানুষের মৃত্যু হয়েছে, পিঁপড়ে ও ইঁদুরও এমন বীভৎসভাবে মরে না। কিন্তু এ বইয়ে শুধু ক্ষুধা আর অনাহারে মৃত্যুর কথাই নেই, আছে জীবনের কথাও। তারই অংশ একজন সেতারবাদকের সঙ্গে সমুদ্র থেকে উঠে আসা জেলেপল্লীর জলপরীর প্রেম। এই ছোট বইটি পড়তে শুরু করলে পাঠকের অজান্তেই শেষ হয়ে যায়। তারপর বসে থাকতে হয় রুদ্ধভাগ হয়ে। লেখক কৃষ্ণচন্দ্রের সংক্ষিপ্ত পরিচয়। কৃষ্ণচন্দ্রের জন্ম ২৩ নভেম্বর ১৯১৪ পাকিস্তানের গুজরানওয়ালা জেলায়। লাহোর থেকে এমএ ও এলএলবি ডিগ্রি লাভ। সোশ্যালিস্ট পার্টির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। যোগ দেন বিপ্লবী ভগৎ সিং এর দলে। ২ মাস জেল খাটেন। গল্প, উপন্যাস, নাটক, সিনেমার চিত্রনাট্য লিখেছেন। তার শিকস্ত উর্দু উপন্যাস সাহিত্যের মূল ভিত্তি বলে স্বীকৃত। বহু ভাষায় তার বই অনূদিত হয়েছে। পদ্মশ্রী উপাধিতে ভূষিত। ১৯৭৭ সালের ৮ই মার্চ মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। অনুবাদক জাফর আলমের সংক্ষিপ্ত পরিচয়। জন্ম ১৯৪৩ সালে কক্সবাজারে। স্কুল জীবনেই লেখালেখি শুরু। ৬০-এর দশকে দৈনিক বাংলার সহ-সম্পাদক হিসেবে কর্মজীবনে প্রবেশ। তথ্য অধিদপ্তর থেকে সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা হিসেবে অবসর নেন ২০০১ সালে। মুন্সী প্রেমচন্দ্র, কৃষ্ণচন্দর, মুলকরাজ আনন্দ, হেরমান হেসেন সহ নানা খ্যাতিমান লেখকের লেখা অনুবাদ করেছেন। বাংলা একাডেমি পুরস্কার সহ নানা গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। অনুবাদকের কথা। উর্দু সাহিত্যের একজন শ্রেষ্ঠ লেখক কৃষ্ণচন্দর। জীবদ্দশাতেই তিনি উর্দু কথা সাহিত্যের প্রবাদ পুরুষে পরিণত হয়েছিলেন। উর্দু ছোট গল্পের আধুনিকায়ন এবং সেকেলে রচনারীতি ধারা থেকে বের করে এনে সাহিত্যের এই ধারাটিকে যোগ্যতার আসনে আসীন করতেও তিনি পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আজীবন সাম্প্রদায়িকতা বিরোধী এই লেখক প্রগতিশীল সাহিত্য আন্দোলনেও রেখেছেন অগ্রণী ভূমিকা। বাংলা ৪৩-এর ভয়াবহ দুর্ভিক্ষে মানবতার অবমাননা ও লাঞ্ছনা কৃষ্ণচন্দ্রের চেতনাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এরই প্রতিক্রিয়া হিসেবে তিনি লেখেন অন্নদাতা। তার এই রচনা পরবর্তীকালে ধ্রুপদ সাহিত্যকর্মের মর্যাদা লাভ করে। ৪৩-এর মন্বন্তরের সময় কলকাতার ফুটপাতের অনাহার ক্লিষ্ট কঙ্কালসার মানুষের চিত্র এঁকে বাংলাদেশের শিল্পী জয়নুল আবেদিন অন্নদাতা দেশজোড়া গ্রন্থাকারে খ্যাতি অর্জন প্রকাশিত করেছেন। হয় ১৯৪৪ সালে। প্রকাশক ছিল দিল্লির এশিয়া পাবলিশার্স। আমি গল্পটি মূল উর্দু গ্রন্থ থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছি। যে সংস্করণ থেকে আমি অনুবাদ করেছি সেটি প্রকাশিত হয়েছিল পাকিস্তান থেকে ১৯৭৯ সালে। প্রকাশক লাহোরের মাকতাবায়ে উর্দু। এই উপন্যাসিকায় মোট ৩টি অধ্যায়: হতভাগ্য লোকটি, যে লোকটি মারা গেছে ও লোকটি এখনো মারা যায়নি। অন্নদাতা নিয়ে হিন্দি ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়।
পাঠকের জন্য উপন্যাসিকার শুরুতে থাকলো কৃষ্ণচন্দ্র লেখকের প্রতিকৃতি। মন্বন্তর নিয়ে সুকান্ত ভট্টাচার্যের কবিতার অংশটি আমাদেরই নির্বাচন। জাফর আলম। কৃষ্ণচন্দ্র লেখকের প্রতিকৃতি। কৃষ্ণচন্দ্রের জন্ম 1914 সালের 23 নভেম্বর পাকিস্তানের গুজরানওয়ালা জেলার উজিরাবাদে। তার ছোট ভাই মহেন্দ্রনাথ একজন উর্দু কথাশিল্পী। তার বোন সরলা দেবীও ছিলেন উর্দু ও হিন্দি সাহিত্যের খ্যাতিমান গল্প লেখিকা। কৃষ্ণচন্দ্র কাশ্মীরের মহীশূরে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এখানকার পুঞ্চ ভিক্টোরিয়া জুবিলি হাই স্কুলে অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। পরে লাহোরের ফারমোন ক্রিশ্চিয়ান কলেজ থেকে এফএসসি পরীক্ষায় পাশ করেন। তার পিতা ছিলেন ডাক্তার। সন্তানকেও তিনি ডাক্তারি পড়াতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণচন্দ্রের আকর্ষণ ছিল রাষ্ট্রবিদ্যা, অর্থনীতি, ইতিহাস, সাহিত্য ইত্যাদি। তাই তিনি বিজ্ঞান নয়, মানবিক বিষয়ে বিএ পাশ করেন। 1937 সালে লাহোর গভর্নমেন্ট কলেজ থেকে লাভ করেন এমএ, পরে এলএলবি ডিগ্রি। হাই স্কুলে তিনি উর্দু ও ফার্সি ভাষা পড়েছিলেন। কৃষ্ণচন্দ্রের বাবা সরকারি চাকরি করতেন। তার কাশ্মীরে চাকরি করার সুবাদে কৃষ্ণচন্দ্রের কৈশোর কেটেছে বিশেষ সেই ভূস্বর্গে। ছাত্রাবস্থাতেই তিনি সাহিত্য সাধনাকে বেছে নেন জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে। এমএ পড়ার সময়ই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন কলেজের ইংরেজি বিভাগের পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব। শিক্ষা জীবন শেষে কৃষ্ণচন্দ্র মাস কয়েক প্রফেসর সনত সিং এর সঙ্গে নর্দার্ন রিভিউ নামে একটি ইংরেজি পত্রিকা সম্পাদনা করেন। ফরিদা নামের এক ইংরেজ মহিলার সঙ্গে মিলে সম্পাদনা করেছিলেন দ্য মডার্ন গার্ল পত্রিকা। এর পরিচালনার দায়িত্ব 30-এর দশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সারা ভারত উত্তাল। এই আন্দোলনের অভিঘাত কৃষ্ণচন্দ্রের জীবনেও আলোড়িত করে। লাহোরে থাকতেই তিনি সমাজতান্ত্রিক দর্শন সংক্রান্ত বইপত্র পড়ে সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েন। সোশ্যালিস্ট পার্টির সঙ্গে গড়ে তোলেন সম্পর্ক। জড়িয়ে পড়েন ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের সঙ্গে এবং একবার ঝাড়ুদার সংঘের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। এ সময় তিনি যোগ দেন বিপ্লবী ভগৎ সিং এর দলে। সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগে 2 মাস জেল খাটেন। বন্দী থাকেন লাহোর দুর্গে। তার মনের গভীরে প্রথিত তখন কেবল 2টি লক্ষ্য: 1, ইংরেজদের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করা; 2, স্বাধীন সমাজতন্ত্রী ভারতীয় সমাজ প্রতিষ্ঠা করা। এই 2 লক্ষ্য কৃষ্ণচন্দ্রের অন্তরে গেঁথে যায়। ফলে তার প্রথম দিককার গল্পে এই আদর্শের ছায়া বেশ লক্ষ্য করা যায়। তার প্রথম গল্প পাণ্ডুরোগ লাহোরের উর্দু সাহিত্যে সাময়িকী আদবি দুনিয়ার ছাপা হয়, কিন্তু তার প্রকৃত সাহিত্য জীবন শুরু হয় ঝিলম মে নাও পার, মানে ঝিলমের বুকে নৌকায় গল্পের ভেতর দিয়ে। এই গল্প প্রকাশের পর সাহিত্য জগতে দারুণ সাড়া পড়ে যায়। তার প্রথম উর্দু গল্প সংকলন তিলসামে খেয়াল 1938 সালে প্রকাশিত হয়। 1944 সালে তিনি বাংলাদেশের দুর্ভিক্ষের উপর ভিত্তি করে রচনা করেন বিখ্যাত উপন্যাসিকা আন্দাতা। এর বাংলা অনুবাদ এই অন্নদাতা। কৃষ্ণচন্দ্র প্রগতিশীল লেখক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। 1938 সালে কলকাতায় প্রগতিশীল লেখক সংঘের যে সম্মেলন অনুষ্ঠিত হয়, কৃষ্ণচন্দ্র তাতে যোগ দেন। তাকে এ সময় এই সংগঠনের পাঞ্জাব শাখার সম্পাদক মনোনীত করা হয়। 1939 সালে কৃষ্ণচন্দ্র লাহোর অল ইন্ডিয়া রেডিওতে প্রোগ্রাম সহকারী হিসেবে চাকরি নেন। এর আগে কিছুদিন তিনি শিক্ষকতাও করেন। তার পেশা থেকে সাংবাদিকতাও বাদ যায়নি। 1 বছর পর তিনি লাহোর থেকে দিল্লিতে চলে আসেন। যোগ দেন অল ইন্ডিয়া রেডিও কেন্দ্রে। এখানে তার সঙ্গে সাদত হাসান মান্টো ও খাজা আহমদ আব্বাসের হৃদ্যতা গড়ে ওঠে। 1 বছর পর তাকে লখনৌ বেতার কেন্দ্রে বদলি করা হয়। সেখানে তাকে নাটক বিভাগের প্রধান করা হয়। রেডিওতে কাজ করার সময় তিনি অনেক নাটক লিখেছিলেন। এর মধ্যে সারায় কে বাহের, মানে সরাইখানার বাইরে, সবচেয়ে বিখ্যাত। সারায় কে বাহের নাটকের কাহিনীকে পরে তিনি চলচ্চিত্রে রূপ দিয়েছিলেন। সাকি
পত্রিকার সম্পাদক প্রখ্যাত লেখক শাহেদ আহমেদ দেহলভির অনুরোধে তিনি কাশ্মীরের একটি হোটেলে বসে মাত্র 22 দিনে তার বিখ্যাত উপন্যাস শিকস্ত রচনা করেন। শিকস্ত উর্দু উপন্যাস সাহিত্যের মূল ভিত্তি বলে ইতিহাসে স্বীকৃত। উল্লেখ্য, লখনৌ বেতার কেন্দ্রে ধরাবাঁধা চাকরির সঙ্গে স্বাধীনচেতা ও অস্থিরমনা কৃষ্ণচন্দ্র বেশিদিন মানিয়ে চলতে পারেননি। চাকরি ছেড়ে দিয়ে পুনেতে চলে যান। সেখানে শালিমার পিকচার্সের জন্য মন কি জিত ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেন। ছবিটি বেশ সাফল্য অর্জন করে। পুনে থেকে অচিরেই তিনি মুম্বাইয়ে চলে আসেন। জীবনের শেষ দিন পর্যন্ত এই শহরেই ছিলেন। মুম্বাই এসে তিনি সারায়ে কে বাহের ও দিল কি আওয়াজ নামে দুটি ছবি নির্মাণ করেন, কিন্তু দুটি ছবি ফ্লপ করে। ফলে তিনি ছায়াছবি নির্মাণের ইচ্ছা পুরোপুরি ছেড়ে দিয়ে গল্প উপন্যাস রচনায় মনোনিবেশ করেন। সম্ভবত কিষণচন্দ্র সেই মুষ্টিমেয় কথা সাহিত্যিকের অন্যতম, যিনি কেবল গল্প ও উপন্যাস লিখে জীবিকা নির্বাহ করতেন। তার 50তম জন্মদিনে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। 1956 সালের নভেম্বরে তাকে দেওয়া হয় সোভিয়েত 1959 সালের মে মাসে কৃষ্ণচন্দ্রকে মুম্বাইয়ে সাড়ম্বর সম্বর্ধনা জানানো হয়। এ সময় তার হৃদরোগ ধরা পড়ে। এরপর থেকে তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে। ঠিক একই সময় তার ছোট ভাই মহিন্দরের আকস্মিক মৃত্যু এবং ছোট বোন সরলা দেবীর দুর্ঘটনায় মৃত্যু তাকে বিশেষভাবে পীড়িত করে। এরা দুজনেই ছিলেন তার গভীর ভালোবাসার পাত্র। মৃত্যুর আগ পর্যন্ত এই আঘাতের কষ্ট তিনি ভুলতে পারেননি। এরপর তিনি আবারও হৃদ আক্রমণের শিকার হন। আগেরটির চেয়ে দ্বিতীয় আক্রমণটি ছিল বেশি শক্তিশালী। ফলে তার দেহে পেসমেকার বসানো হয়। মৃত্যুর পর তিনি তার পেসমেকারটি গরিব কোনো রোগীর দেহে বসানোর পরামর্শ দেন। এই মহান কথাশিল্পী 1977 সালের 8ই মার্চ মুম্বাইয়ের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন। কৃষ্ণচন্দ্রের প্রথম পত্নী দয়াবতী। এই ঘরে তার 3 সন্তান, 1 ছেলে 2 মেয়ে। পরে তিনি উর্দু সাহিত্যের বিশিষ্ট লেখক সালমা সিদ্দিকীকে বিয়ে করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সালমা সিদ্দিকীর সঙ্গেই কাটিয়েছেন। কৃষ্ণচন্দ্র তার 63 বছর জীবনের প্রায় 40 বছরই উর্দু সাহিত্য চর্চায় নিবেদিত ছিলেন। মানবতার পক্ষে তিনি আপোষহীনভাবে লড়াই করে গেছেন। সাদাত হাসান মান্টো উর্দু ছোট গল্পকে যেখানে আধুনিকতার কাঠামোতে ঢেলে সাজিয়েছেন, কৃষ্ণচন্দ্র সেখানে সাহিত্যের এই শাখাটিকে উদ্ভাসিত করেছেন মানবিক গুণাবলীতে। তিনি অবিচ্ছিন্নভাবে লিখেছেন গল্প, উপন্যাস, নাটক। রচনা করেছেন সিনেমার গল্প ও চিত্রনাট্য। পাশাপাশি শিশু সাহিত্য, ভারতীয় সাহিত্য একাডেমি প্রকাশিত জিলানি বানু রচিত ও জ্যোতিভূষণ চাকি অনূদিত কৃষ্ণচন্দ্র নামের জীবনী গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে তার রচিত উর্দু ছোট গল্পের সংখ্যা 5000-এরও বেশি, যা 22 খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া লিখেছেন 8টি উপন্যাস, বিভিন্ন বিষয়ে 30টি গ্রন্থ এবং 3টি রিপোর্টাজ। ভারতের প্রায় প্রতিটি আঞ্চলিক ভাষা ছাড়াও পৃথিবীর বহু ভাষায় তার গ্রন্থ অনূদিত হয়েছে। বিশেষত রাশিয়ায় তার গ্রন্থের সমাদর সবচেয়ে বেশি। তার অনেক বইয়ের বহু সংস্করণ প্রকাশিত হয়েছে। তিনি রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড সহ বেশ কিছু দেশ সফর করেছেন। কৃষ্ণচন্দ্র লেখার মাধ্যমে আজীবন পুঁজিবাদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে গেছেন। তার ব্যক্তিত্বের অঙ্গীভূত অংশ ছিল পুঁজিবাদের বিরোধিতা। খুব খোশমেজাজি ও বন্ধুবৎসল মানুষ ছিলেন তিনি। এমনিতে কম কথা বললেও পরিচিত বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে কথা বলতেন। নিজে শৌখিন ছিলেন, দামি কাপড় চোপড় পরতেন, দামি কাগজে লিখতেন, ভালো খাবার খেতে ভালোবাসতেন। টাকা পয়সা খরচ করার ব্যাপারে ছিলেন বেপরোয়া। আর্থিক দুরবস্থায় কখনো কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হলেও অবস্থা যখন ফিরত তখন মনের আনন্দে দুহাতে খরচ করতেন। কৃষ্ণচন্দ্র অত্যন্ত উদার দৃষ্টিভঙ্গির মানুষ ছিলেন। তিনি ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত ছিলেন। বিশ্বের নিপীড়িত সব মানুষের প্রতি ছিল তার অপরিসীম দরদ। নিজেকে তিনি নিপীড়িতদের একজন বলে গণ্য করতেন। কৃষ্ণচন্দ্র বেঁচে থাকবেন উর্দু কথাসাহিত্যের জাদুকর হিসেবে, একজন শ্রেষ্ঠ কথাশিল্পী হিসেবে।